এটা ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাচনে আছে। তো তিনি তো ভারত সরকারের নিয়ন্ত্রণের বাইরে, তিনি একা একা বাংলাদেশে আসার কোনো সুযোগ নাই। তো যদি সুযোগ না থাকে তো তিনি কি করে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করবেন? সেটাও তো একই কথা, ট্রাইবাল পাসের প্রশ্ন উঠবে না তো, কারণ উনি তো আছে ভারত সরকারের অধীনে। তো ভারত সরকার উনি যদি ফ্রি থাকতো, ধরেন উনি কোনো সরকারের অধীনে নাই, তিনি কোনো কারণে হয়তো পাসপোর্ট ছাড়া একটা দেশে আছে, তিনি আসতে চান দেশে, সেখানকার দূতাবাসে তিনি সাহায্য চাইবেন, এবং তখন বা এই দেশের মানুষ যদি তিনি বৈধভাবে যদি থাকেন বা এসে, তাহলে ওখানে একটা ট্রাভেল পাসের প্রশ্ন ওঠে। তিনি তো এইখানে দণ্ডপ্রাপ্ত, তিনি ভারতে নির্বাসনে, ভারত সরকার তাকে দিতে পারে, ভারত সরকার তাকে নাও দিতে পারে। তো উনি স্বাধীনভাবে এসে আত্মসমর্পণ করবেন এই সুযোগ আমার মনে হয় যে এটা ঠিক না, দিলে সরকারকে দিতে হবে। সো এখানে আইনগত উনি এসে আত্মসমর্পণ করবে এরকম আইনগত সুযোগ নাই বলে আমি মনে করি। তাহলে এই রয়টার্স গণমাধ্যমকে দেওয়া এই ধরনের বক্তব্য কি প্রক্রিয়াকে একটু অস্থির করার? এইটা আমার কাছে তাই মনে হয় যে তিনি কি উদ্দেশ্যে এই বক্তব্য দিয়েছেন রয়টার্সকে, বা আদৌ দিয়েছেন কিনা, বা কি উদ্দেশ্যে দিয়েছেন এটা তিনি ভালো বলতে পারবেন। তবে এই বিশ্লেষণ তো থাকতেই পারে যে হয়তো তিনি তার কর্মীদেরকে বা নেতা কর্মীদেরকে উজ্জীবিত রাখতে চান, অথবা তিনি এক ধরনের উশৃঙ্খলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, অথবা হতে পারে তার অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে যদি তিনি এই বক্তব্য দিয়েই থাকে না। তবে এইটার কোনো কার্যকরণ সম্পর্ক আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ হচ্ছে যে তিনি ব্যক্তিগতভাবে আসবারও সুযোগ নাই, আত্মসমর্পণ করারও সুযোগ নাই। ভারত সরকারের নিয়ন্ত্রণের বাইরে স্বেচ্ছায় আসার কোনো সুযোগ আমি আইনগতভাবে দেখি না। একটা মামলায় মৃত্যুদণ্ডের রায় হয়ে গেল, আর বিচারাধীন আছে ওনার নামে কি মামলা, এবং আরেকটা হচ্ছে যে বিচার প্রক্রিয়ায় আছে, মানে এখনো চার্জশিট হয়নি বা চার্জ হয়নি। এই আরেকটা হচ্ছে ওনার, যেহেতু এখানে একটা প্রশ্ন আসছে, এখন ওনার বক্তব্য না, আওয়ামী লীগের হেভিওয়েট নেতা যারা ট্রাইব্যুনালে মামলার আসামি এরকম কারা কি আছে, কতজন মধ্যে আলোচনা? সেটা তো মানে ধরেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি জুলাই অভ্যুত্থানে তার একটা কমান্ড রেসপন্সিবিলিটি, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, এবং সেই দায় থেকে তার একবার একটা শাস্তি হয়েছে। এর বাইরেও যেমন ধরেন শাপলা চত্বর হত্যা মামলায় তার একটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে, তার ব্যক্তিগত দায়ও আছে। আবার এই যে সারা বাংলাদেশে যে গুম খুন হয়েছে, সেখানেও কিন্তু তার দায় আছে, সেখানেও তার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আছে। তো এইভাবে যে অনেকগুলো মামলায় তিনি হয়তো পর্যায়ক্রমে আসামি হবেন, এবং ইতিমধ্যে যেহেতু জুলাই অভ্যুত্থানের ঘটনায় হয়েছে, শাপলা চত্বরে হওয়ার সম্ভাবনা আছে এবং হবে না তিনি। তাছাড়া গুমের অনেক মামলায় তিনি আসামি হওয়ার আমরা সুযোগ আছে বলে দেখি। তো এগুলিতে উনি আসামি হবেন। আর আসলে আওয়ামী লীগের ধরেন ঊর্ধ্বতন নেতৃবৃন্দের মধ্যে ইতিমধ্যে তো দেখছেন আমাদের অনেকের বিরুদ্ধে বিচার চলছে, এবং আরো অনেকেই তারা গ্রেফতারাধীন আছে। তাদের বিরুদ্ধেও রিপোর্ট সাবমিট সাপেক্ষে ফর্মাল চার্জ দাখিল হবে, এবং তাদের বিরুদ্ধেও খুব শিগগির রিপোর্ট দাখিল হবে বলে আমরা আশা করছি। যেমনটা আমাদের আমির হোসেন আমু আছেন, আব্দুর রাজ্জাক খান আছেন, শাহজাহান খান আছেন, আমাদের কামাল আহমেদ মজুমদার আছেন, এরকম বেশ কয়েকজন আছে। তাদের পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে রিপোর্ট সাবমিট হবে। ইনভেস্টিগেশন, আমি যতদূর জানি তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন রিপোর্ট প্রায় শেষ, শিগগির ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিল হবে বলে আমরা জেনেছি। হেফাজতের যেটা শাপলা চত্বরের মামলার তদন্ত শেষ, সম্ভবত আজকালের মধ্যে আমার কাছে খসড়া রিপোর্টটা দাখিল হবে। আমরা যাচাই বাছাই করব, এবং আমরা দেখে যদি চূড়ান্ত রিপোর্ট সাবমিট হলে আমরা আশা করতেছি এই ট্রাইব্যুনাল 21 তারিখে খোলার দিনই আমরা ফর্মাল চার্জ আমরা দাখিল করতে পারবো। 21 তারিখে এটা তো আমি আগে বলেছি যে আওয়ামী লীগ দল হিসেবে তারা যে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত, এই বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ আছে। আমাদের তদন্ত সংস্থা তদন্ত করছে, প্রাথমিক সংশ্লিষ্টতা পাচ্ছে, এবং ইতিমধ্যে
আমাদের এই মানে আওয়ামী লীগ